যারা মোটামুটি গেমিং করেন তাদের সবসময় টার্গেট থাকে কম বাজেটের মধ্যে মোটামুটি গেমিং সেন্ট্রিক একটা ফোন কেনার। সো এরকমই একটা সুযোগ করে দিয়েছে রেডমি টার্বো 3 এই স্মার্টফোনটি। বাজারে আনঅফিসিয়ালি মাত্র 34,000 টাকায় এই ফোনটিতে দিচ্ছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 মতো পাওয়ারফুল প্রসেসর। তার সাথে 5000 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট সহ ফ্ল্যাগশিপ ফিচার্স দিচ্ছে এই স্মার্টফোনটি। তবে শুধু স্পেক নিয়েই না, আমরা কথা বলবো আমাদের ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ওভারঅল এই ফোনটি আসলে কতটুকু আউটপুট দিচ্ছে। সো আজকের পুরো ভিডিওটি জুড়ে আমরা এটা নিয়ে কথা বলবো। এই ফোনটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাইট টেলিকমে। তাদের কাছে এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 34,000 টাকায় 12/256 GB ভেরিয়েন্ট। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যায়। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা কিন্তু বক্সের মধ্যেই একটা সিলিকন কেস এবং তার সাথে এর 90 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, কেবল সবকিছু পাবেন এর বক্সের মধ্যেই। 169 গ্রাম এবং তার সাথে 7.8 মিলিমিটার থিকনেস। ফোনটি হাতে নিলে মোটামুটি ভালোই একটা হ্যান্ড গ্রিপ পাওয়া যায়। তার সাথে হ্যান্ডি রয়েছে, খুব বেশি চওড়া না। আমাদের কালারটি হচ্ছে হোয়াইট কালার, পেছনে গ্লসি ফিনিশ এবং সাইড দিয়ে কিন্তু একটা চিকচিক টাইপের টেক্সচার রয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। রাইট সাইড একদম ঠিকঠাক পজিশনের পাওয়ার বাটন, ভলিউম বাটন এবং ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি স্পিকার, তার সাথে আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার গিল, তার সাথে এটাতে ন্যানো সিম দুইটা ব্যবহার করা যাবে সিম কার্ড ট্রে। তবে কমতি রয়েছে বিল্ড কোয়ালিটিতে, টোটালি প্লাস্টিক বিল্ড। অন্তত এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা একটা মেটাল বডি আশা না করলেও একটা কিন্তু গ্লাস ব্যাক প্যানেল অবশ্যই আশা করি। তবে সেখানেও পানি ঢেলেছে রেডমি। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা 6.79 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, যেটা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর পিক্সেল হচ্ছে 1220x2712। সো এটা কিন্তু ফুল এইচডি প্লাসের থেকে একটু বেটার, যার জন্য কিন্তু এর কোয়ালিটিও বেশ ভালো ডিসপ্লে। তার সাথে এটা কিন্তু 2400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আপ করতে পারে। এটা হচ্ছে যখন আপনারা এইচডিআর কন্টেন্ট দেখবেন তখন কিন্তু এই ব্রাইটনেস পুশ করবে এই ফোনটি। এবং নর্মালি আমরা যদি আউটডোরের কথা বলি সেখানে অ্যারাউন্ড 1200-1300 পর্যন্ত পিক ব্রাইটনেস দিচ্ছিল, আমরা চোখের দেখা যতটুকু বুঝেছি। এবং সেটা কিন্তু আউটডোরের মধ্যে বেশ ভালো মতোই ভিজিবল ছিল ডিলাইট কন্টেন্ট। তার সাথে প্রোটেকশন হিসেবে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যেটা কিন্তু বেশ ভালো রয়েছে। বেজেলটা মোটামুটি সিমেট্রিক্যাল ছিল, তবে নিচের দিকটা একটু বেশি। তবে এই বাজেট রেঞ্জের মধ্যে সিমেট্রিক্যালি বলা যায় এবং যা কিন্তু আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও অনেকটাই আপডেট করে দিবে। কালারের কথা বললে কালার অ্যামোলেড ডিসপ্লে অনুযায়ী ভালো, তবে স্যামসাংয়ের যেরকম ডিপ এবং একটা পাঞ্চি কালারফুল কালার প্রোভাইড করে সেখানে অনেকটাই এটা পিছিয়ে রয়েছে। আমার কাছে মনে হয়েছে একটু ফ্যাকাশে টাইপের কালার আউটপুট দিয়েছে এই ফোনটি। তবে ওভারঅল যদি আপনারা এইচডি কন্টেন্ট দেখেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো আউটপুট দিচ্ছিল। তার সাথে সিমেট্রিক্যাল বেজেল থাকার কারণে এবং এটাতে কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্পিকারের কোয়ালিটিও বেশ লাউড এবং সাউন্ডটাও ক্লিয়ার ছিল। তার সাথে এটাতে কিন্তু HDR প্লাস ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নেটফ্লিক্স বা এইসব জায়গায় HDR কন্টেন্টগুলো ইজিলি প্লে করতে পারবেন। এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 এর ডাস্ট এবং হচ্ছে স্প্ল্যাশ প্রুফ। সো সেক্ষেত্রে পানির ছেটা ফোটা বা ধুলাবালি এইগুলোতে এই ফোনটিতে তেমন কিছু একটা হবে না। এর ডিসপ্লেতেই ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা একটু নিচে হয়েছে নর্মালি, আর একটু উপরে হলে বেটার হতো। তবে এটা মোটামুটি যথেষ্ট ফাস্ট এবং হচ্ছে অ্যাকুরেট। ওএস হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে HyperOS বেসড অন Android 14। সো সেক্ষেত্রে এটা কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্ট, তো বাংলাদেশে আপাতত গ্লোবাল ভেরিয়েন্ট অ্যাভেলেবেল না। তো চাইনিজ ভেরিয়েন্ট অনুযায়ী কিন্তু মোটামুটি ভালোই ব্লুটুথ এটিতে রয়েছে, অনেক চাইনিজ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো নোটিফিকেশনও কিন্তু খুব বিরক্তিকর। তার সাথে কিন্তু HyperOS এটা কিন্তু MIUI এর একটু কাস্টমাইজ ওএস। তো সেক্ষেত্রে HyperOS এর প্রতি অ্যাকচুয়ালি 100% ভরসা এখন কারোরই নেই, কারণ তারা কিন্তু অনেক সময় দেখা যায় আপডেট দিয়ে ফোনের পারফরমেন্স সহ অনেক কিছুই ড্রপ করে দেয়। তো সেক্ষেত্রে HyperOSটা পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগে না। তবে এর অ্যাপ স্টোর থেকে আপনারা খুব সহজেই গুগলের সকল প্লে স্টোর সার্ভিসগুলো কিন্তু ডাউনলোড দিতে পারবেন এবং ইজিলি ব্যবহার করতে পারবেন। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর। এবং এই প্রসেসরটা কিন্তু অ্যারাউন্ড হচ্ছে Snapdragon 8s Gen 2 যেটা, সেটার কাছাকাছি। তবে জিপিইউর দিক থেকে এবং ক্লক স্পিডের দিক থেকে কিছুটা কমতি রয়েছে এই প্রসেসরটি। এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 735। সেক্ষেত্রে আমরা যদি অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমের কথা বলি বা ডে টু ডে অ্যাপ্লিকেশন ইউজের কথা বলি, সেখানে কিন্তু বেস্ট পারফরমেন্স পাবেন এই বাজেট রেঞ্জের মধ্যে। এবং তার সাথে এটার কিন্তু LPDDR5X 12GB র্যাম রয়েছে অ্যাভেলেবেল এবং তার সাথে কিন্তু এটার UFS 4.0 স্টোরেজ ব্যবহার করছে। সব কিছু মিলিয়ে পারফরমেন্সের দিক থেকে কিন্তু বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে এই বাজেট রেঞ্জের মধ্যে। ভালো গেমিং করেছে এটা দিয়ে, পাবজি খেলেছি, এটা কিন্তু পাবজিতে স্মুথ প্লাস এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে এবং
HDR পর্যন্ত সাপোর্ট করে। তবে এখানে কিন্তু গেমিং ফোন অনুযায়ী এবং এই প্রসেসর অনুযায়ী 90 FPS বা 120 FPS আনলক হওয়ার কথা ছিল, বাট এখনও সেটা আসেনি। হয়তো সামনে সফটওয়্যার আপডেট দিয়ে এটা করে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে আমরা যদি 60 FPS এর কথা বলি, একদম 100% কনস্ট্যান্ট 60 FPS দিচ্ছিল। আমরা কিন্তু অ্যারাউন্ড 30 মিনিট গেমিং করে বা 1 ঘন্টা গেমিং করেও এটার কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আমরা হচ্ছে HDR এ প্লে করেছি, সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম পাইনি। এবং যদি হিটিংয়ের কথা বলি, পাবজিতে অ্যারাউন্ড 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাচ্ছিল আমরা যদি 30 মিনিট গেমিং করি। এবং যদি আমরা অ্যাসফল্ট 9 বা কল অফ ডিউটির কথা বলি, সেখানে কিন্তু অ্যারাউন্ড 36-37 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ যাচ্ছিল। আমরা কিন্তু 120 FPSেও প্লে করে দেখেছি এবং সেটা কিন্তু বেশ স্মুথ ছিল এবং এর যে গ্রাফিক্স সেটাও কিন্তু বেশ ভালোই আউটপুট নিচ্ছিল এই ফোনটিকে। তার সাথে যদি আপনারা জেনশন ইম্প্যাক্টের মতো হাই গেমগুলো খেলেন, সেক্ষেত্রে আপনারা অ্যারাউন্ড 55 থেকে 60 FPS-এর একটা আউটপুট পাবেন এই ফোনটি থেকে। এবং হিটিংয়ের কথা বললে হিটিংটাও কিন্তু ওভার 40-এর উপরে যাচ্ছিল না ওভারঅল আমরা যত হাই এবং পাওয়ারফুল গেমিং করি তারপরেও। এবং হিটটা বেশ তাড়াতাড়ি আবার নর্মালে চলে আসছিল। এবং আন্ড্রয়েড স্কোর অ্যারাউন্ড 14.5 লাখ সামথিং এসেছে। সো ওভারঅল বলা যায় এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটি কিন্তু আপনাকে বেস্ট একটা গেমিং এক্সপিরিয়েন্স দিবে যে কোনো ইউজারের ক্ষেত্রে। আপনি যদি ডে টু ডে ইউজ করেন সেক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাবেন, আপনি যদি হেভি গেমিং করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো আউটপুট পাবেন এই ফোনটি থেকে। ক্যামেরা হিসেবে ফোনটির রেয়ারে রয়েছে দুইটা ক্যামেরা সেটআপ, একটা 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের যেটাতে কিন্তু OIS সাপোর্ট রয়েছে, এবং আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর 8 মেগাপিক্সেলের যেটা কিন্তু IMX 355 সেন্সর। সেক্ষেত্রে আমরা যদি রেয়ার ক্যামেরার পিকচারের কথা বলি, ডে লাইটে কিন্তু বেশ ভালো শার্পনেস ছবি আপনারা পাবেন। তার সাথে কালারের কথা বলে কালারটা কিন্তু একদম ক্লোজ ন্যাচারাল দিচ্ছিল, খুব বেশি কালার বুস্টেড আমরা দেখতে পাইনি। যদি ডে লাইট এবং খুব হার্শ লাইট থাকে তাহলে নর্মালি অনেকেই একটু কালারফুল ছবি পছন্দ করেন, সেক্ষেত্রে এটার কালারটা কিন্তু খুব বেশি বুস্ট করে না, ন্যাচারাল টাইপেরই কালার দিয়ে থাকে। শার্প এবং ডিটেলের পরিমাণ বেশ ভালো, জুম করলেও কিন্তু ছবিতে ডিটেল ভালোই বোঝা যায়। ডাইনামিক রেঞ্জ এবং হচ্ছে এক্সপোজার কন্ট্রোলে একটু হিমশিম খায় এই ফোনটি। আমরা যদি খুব বেশি লাইটিং কন্ডিশনে ছবি তুলি সেক্ষেত্রে কিন্তু ডাইনামিক রেঞ্জটার পরিমাণ একটু কম ম্যানেজ করতে পারে এটি, এবং লাইটও দেখেছি ওভার এক্সপোজের একটু প্রবলেম এটাতে রয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলের কথা বললে ওয়াইড অ্যাঙ্গেলের ছবিতে আলোর পরিমাণ এবং কালারের পরিমাণ একটু কমতি রয়েছে রেয়ার ক্যামেরার থেকে, তবে মোটামুটি ওয়াইড রয়েছে। আপনারা যদি ডে লাইটে ছবি তুলেন তাহলে ইউজ করতে পারবেন। তবে যদি আপনারা নাইটে এর আলট্রা ওয়াইড ব্যবহার করেন সেক্ষেত্রে খুব একটা ইউজেবল পিকচার আসলে পাওয়া যায় না। আমরা দেখেছি ছবির ডিটেলসের পরিমাণ একটু স্মুথ করে ফেলে, ফেস টোন বা হচ্ছে ওভারঅল এনভায়রনমেন্টটা একটু স্মুথ করে ফেলে, যার জন্য হচ্ছে নয়েজটা একটু কম দেখা যায়, তবে স্মুথের পরিমাণটা বেশ ভালো রয়েছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ডে লাইট এবং লো লাইট দুই জায়গায় ইউজেবল ছবি পাবেন। পোর্ট্রেট মোডে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে এই ক্যামেরাটি। এজ ডিটেকশন বেশ ভালো ছিল, তবে ফেসটা একটু স্মুথ করে দেয় এবং ফেসটা একটু ব্রাইট করে দেয়। নর্মালি চাইনিজ ফোনগুলোতে আমরা এই ব্যাপারটা দেখেই থাকি। এবং ফ্রন্ট ক্যামেরার কথা বললে এখানে একটা 20 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার কোয়ালিটিও ভালো, একটু হোয়াইট টাইপের ছবি দেয়, ফেসটা মোটামুটি ভালোই স্মুথ করে। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ার ক্যামেরা 4K 60 FPS পর্যন্ত, যেখানে OIS এর সাপোর্ট রয়েছে, বেশ ভালো স্টেবল ভিডিও পাওয়া যায় এটি থেকে। আমরা হেঁটেও এটা দিয়ে ভিডিও করে দেখেছি, সেক্ষেত্রেও বেশ ভালো স্টেবল ছবি পাওয়া যায়, এবং যদি ট্রাইপডে ব্যবহার করেন তাহলে তো কথাই। এবং কালারের কথা বলে কালারটাও কিন্তু ন্যাচারালি ছিল, খুব বেশি কালার বুস্ট করছিল না, তবে লো লাইটে গেলে কালার বুস্ট করে ভালোই। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ভিডিওর কোয়ালিটি বেশ ভালোই ছিল। তবে এটাতেও কিন্তু যে এক্সপোজার কন্ট্রোলটা রয়েছে সেটাতে একটু হিমশিম খাচ্ছিল এটি। এছাড়া মাইক্রোফোন কোয়ালিটিও মোটামুটি অ্যাভারেজ টাইপের রয়েছে, আপনারা এটা দিয়ে কিন্তু টুকটাক ব্লগ টাইপেরও ভিডিও করতে পারবেন, যেহেতু স্ট্যাবিলাইজেশন ভালোই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফোনের ইনবিল্ট মাইক্রোফোন। তো সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা শুনতেই পাচ্ছেন, আর এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আফটার অল ক্যামেরাটির কথা বললে কিন্তু এটা খুব বেশি ভালো পারফরমেন্স দিবে যে এই বাজেটের মধ্যে এটা না, এই বাজেটের মধ্যে আরও অন্যান্য ফোন রয়েছে যেগুলোর ক্যামেরা অনেক ভালো, তবে এইটার ক্যামেরাটা কিছু কিছু দিক থেকে পিছিয়ে থাকবে, এটা বলাই যায়। তো সেক্ষেত্রে খুব বেশি ভালো কিছু এটা থেকে পাচ্ছেন না, তবে একেবারেও খারাপ না, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের মতো একটা ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সব কিছুকে পাওয়ার করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং বক্সেই থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনারা অ্যারাউন্ড 38 থেকে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন এই ফোনটিকে, এবং একবার চার্জ করলে আপনারা স্ক্রিন অন টাইম পাচ্ছেন 7 ঘন্টা প্লাস। এবং যদি আপনি নর্মাল ইউজ করেন ইজিলি কিন্তু 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। তো সব কিছু মিলিয়ে যদি আমরা এর ভালো দিক এবং কিছু কমতির কথা বলি, ভালো দিকের কথা তো বললামই, বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে, ভালো একটা ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন, তার সাথে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, এবং ক্যামেরাও মোটামুটি একটা ডিসেন্ট রয়েছে বলাই যাচ্ছে। তবে যদি আমরা একটু কমতির কথা বলি, প্রথমত এই ডিজাইনটা টোটালি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, অন্তত ব্যাকে আমরা গ্লাস এই বাজেটের মধ্যে অবশ্যই এক্সপেক্ট করি। তার সাথে হচ্ছে ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল,
ইউআইটা নিয়ে একটু সন্দেহ রয়েছে, যেহেতু এমআই ইউআই বা শাওমির ইউআই, এবং তার সাথে এটা একটা গেমিং ফোন হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু 3.5mm এর জ্যাক নেই, যার মাধ্যমে কিন্তু আপনার হেডফোন নিয়ে একটু প্যারা খেতে হবে অবশ্যই। সো ওভারঅল এই জিনিসগুলোর কমতি আমার কাছে এই বাজেটের মধ্যে এটা আসলে খুব বেশিও কমতি মনে হয় না, কারণ এটা নর্মাল প্রাইস কিন্তু অ্যারাউন্ড 38,000 টাকার মতো ছিল, বাট এখন কমে 34,000 টাকা চলে এসেছে। হয়তো সামনে আরেকটু কমে 32 বা 30-এর আশেপাশে চলে আসতে পারে। তো সেই প্রাইস রেঞ্জের মধ্যে এটা কিন্তু একটা বেস্ট আউটপুট এবং বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন দিচ্ছে আপনাকে। সবাই আসলে ভালো ক্যামেরা খোঁজে না, অনেকেই চায় যে আমার ক্যামেরা কিছুই দরকার নাই, জাস্ট আমার একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার। এক একটা ফোন আসলে এক একটা কনজিউমারদের টার্গেট করে বানানো হয়। সো সেক্ষেত্রে আপনি যদি একটা গেমিং ফোন বা গেমিং সেন্ট্রিক পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন এই বাজেটের মধ্যে অ্যারাউন্ড 35,000 টাকার নিচে, তাহলে আমি বলবো এটা বেশ ভালোই একটা ফোন এবং রেকমেন্ড করার মতো একটা ফোন। আদারওয়াইজ সব কিছু মিলিয়ে এই হচ্ছে এই ফোনটি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।